দর্শক বন্ধু, আমি জ্যোতিষী দীনেশ আচার্য। অনেক সময় আপনারা জেনেছেন যে যদি না হয় সঠিক বিচার, তাহলে প্রতিকার কিছু ফলপ্রসূ হয় না। বিচারের বেশ কিছু মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলো অনেক সময় আমরা এড়িয়ে চলে যাই। আমরা সেই বিচারগুলো করি না যেটা আমাদের পারফেক্ট, আমাদের জন্যই প্রয়োজন, কিন্তু আমরা করি না, যার কারণে সমস্যা থাকে। প্রবাদে রয়েছে না, তাবিজ কবজ রত্ন সবই হবে বেকার যদি না হয় সঠিক বিচার। তো বিচারের সময় আমরা ওই তাবিজ রত্ন কবজ এই সমস্ত কিছু দেওয়ার পরিপ্রেক্ষিতে বিচারটা করি, যার কারণে ভুল হয়। এটা ছাড়া কি আর কিছু বিচার নেই? এগুলোই কি আমাদের মানব জীবনের সব থেকে বড় প্রতিকার, যে আমাদের সমস্যা থেকে বাইরে নিয়ে আসতে পারে, নাকি অন্য কিছু আছে? সেই অন্য কিছু নিয়েই আজকের আলোচনা। আর সেই অন্য কিছু হচ্ছে আপনার বাস্তু। দেখুন, আপনারা অনেকে এরকম কিছু মানুষকে দেখবেন যারা অনেক তাবিজ পড়ে আছে, অনেক কবচ পড়ে রয়েছে, আঙুলগুলোই মোটামুটি আংটি রয়েছে, বা বাজুতে অনেক রত্ন ধারণ করা আছে। তারপরেও তাদের মনে কোনো একটা জায়গায় কিঞ্চিত অনুভব হচ্ছে আমি ঠিক যতটা ভালো হওয়ার কথা ততটা ভালো নেই। আপনি জিনিস ন্যাচারাল পড়ে আছেন, আপনি আপনার গ্রহের ডিগ্রিগত মান, গ্রহের উচ্চস্তর নিচ্চস্তর অনুযায়ী আপনি যা রত্ন পড়ে আছেন যথেষ্ট। আপনি মহাযন্ত্রম কবচ ধারণ করে আছেন, আপনি নিজে বসিয়ে মহাহবন করিয়ে সেই কবচ ধারণ করেছেন। তারপরে কোথাও গিয়ে মনে হচ্ছে আপনার সমস্যা, কোথাও গিয়ে মনে হচ্ছে আমি টোটালি প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারিনি, এখনো রয়েছে। কেন জানেন সেটা? এই কেনর পিছনে সব থেকে বড় সত্যতা হচ্ছে আপনি সবসময় পিছিয়ে যাচ্ছেন, আপনি সবসময় আনজান হয়ে যাচ্ছেন একটা বিষয় থেকে, সেটা হচ্ছে আপনার বাস্তু। তাহলে বাস্তু কিভাবে আমাদের মানব জীবনের উপরে প্রভাব ফেলে সেটা আমাদের সর্বপ্রথম জানার প্রয়োজন। এই যে যার কারণে আমার চেম্বারে যারা আসে প্রত্যেককে একটা কথা বলি, আপনি সঙ্গে আসছেন, আপনি ভিজিট পে করছেন, আমার কাছ থেকে প্রেসক্রাইব করাচ্ছেন, আপনি আসার সময় আপনার বাস্তুর কথাটা ভেবে আসুন, বা আপনার বাস্তুটাকে নিয়ে আলোচনা করুন। তার জন্য এক্সট্রা কোনো আমার চার্জ লাগে না। আপনি বাস্তু যদি মাটি নিয়ে আসেন, বাস্তুর ধুলো নিয়ে আসেন, সেটা দেখার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগে না। আপনি ভিজিটিং পে করার পরে আপনার সঙ্গে সঙ্গে আপনার বাস্তুর বিষয় অবশ্যই জানতে পারবেন। তো এখানে একটা সব থেকে বড় বিষয় কি, আমরা অনেকটা অজানা হয়ে যাচ্ছি। আপনি যখনই প্রবলেম নিয়ে কাউকে যাচ্ছেন, আমাদের ফোনে লাইভ অনুষ্ঠান দেখবেন, যখনই প্রোগ্রাম হয় ফোন করবে, আমার ডেট অফ বার্থ টাইম প্লেস নিন, বা আমার কেরিয়ার সম্পর্কে বলুন, বা আমার কোন গ্রহের ডিস্টার্ব আছে, এইগুলো নিয়ে আলোচনা হয়। আপনি যখনই যার কাছে যাচ্ছেন আপনার প্রবলেমকে নিয়ে, ফার্স্ট কি চাইছে সে, না আপনার ডেট অফ বার্থ টাইম। আপনি কি করছেন? আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস দিচ্ছেন। মেনে নিন আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস নেই, সেক্ষেত্রে আপনি আপনার হস্তরেখা বিচার করাচ্ছেন, নম্বরলজি বিচার হচ্ছে, কালার থেকে বিচার হচ্ছে। বিচারের অনেক ধারাবাহিক রয়েছে, একটা দিক আমরা মিস করে যাচ্ছি। সেই দিকটা হচ্ছে আপনার বাস্তু। আপনি যে বাস্তুতে আছেন, সেই বাস্তু যদি ঠিকঠাক না থাকে, আপনি সে বাড়িতে না আরামসে খেতে পারবেন, না আরামসে ঘুমাতে পারবেন, কোনো কিছুই আপনার জন্য কিন্তু আরামদায়ক হবে না। অনেকের ধারণা আছে যে মনে করুন, আমি যদি উদাহরণ দিই, কোন একজন জাতিকার বিবাহ হচ্ছে না, তো বিয়ে হচ্ছে না বলে সে অনেক প্রকার চেষ্টা করেছে, গ্রহগত দিক দেখছে, তার বিবাহর যোগ চলছে, তার গ্রহে কোনো দোষ, মানে তার জন্মচাটে কোনো ভারী দোষ নেই, আর তার জন্মচাটে এই মুহূর্তে বিবাহর যোগ চলছে মোক্ষম, অথচ তার বিবাহ হচ্ছে না। কি কারণ হতে পারে কখনো ভেবে দেখেছেন? আর এই কারণের প্রধান যদি সূত্রপাত ধরা হয়, হতে পারে সেটা আপনার বাস্তু। তাহলে আজকে শুনে নিন যে বাস্তু কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে পারে, বাস্তু কি কি প্রকারভাবে দোষান্তর হতে পারে, বা বাস্তুর সমস্যার জন্য কি কি আপনি সমাধান করবেন। কিন্তু মূল তথ্যতে আজকে থাকবে, কেউ যদি আপনার বাস্তুর উপরে তন্ত্র প্রয়োগ করে, আপনি কিভাবে বুঝবেন বাস্তুর উপরে কি কি রূপ তন্ত্র প্রক্রিয়া চালানো যায়, আর তার কি ফলাফল আপনি পেতে পারেন, সেটা নিয়ে আলোচনা করব। শুনেন, প্রথম, বাস্তু 3 রকম প্রক্রিয়াতে খারাপ হতে পারে বা বাস্তুর দোষ হতে পারে। 3 প্রকার প্রক্রিয়াতে। বাস্তু মানে আমরা বুঝি পঞ্চভূতের সংলগ্ন সমস্ত কিছু। পঞ্চভূতের সংলগ্ন কেন বললাম? যে যেখানে বায়ু থাকবে, যেখানে আলো থাকবে, যেখানে অগ্নি থাকবে, যেখানে জল থাকবে, যেখানে আসমানের ভাবও থাকবে। এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বর ভাব নিয়েই তো বাস্তু, এর বাইরে তো কিছু নয়। এটা নিয়েই বাস্তু।
আমাদের বাংলাতে বা আমাদের এই বঙ্গে একটা ব্যাপার রয়েছে, ম্যাক্সিমাম এখন কিছু নবজ্যোতিষ আমাদের এই বাংলার বাইরে ঠিক বলবো না, আমাদের এই মানে প্রাচীন যে বাস্তুশাস্ত্র, সেই বাস্তুশাস্ত্রটা ছেড়ে একটু ফেংশি বাস্তুশাস্ত্রতে যায়, কিন্তু সেটার সঙ্গে আমাদের কালচারটাকে কিন্তু ফুলফিল মেলানো যায় না, যদিও লজিক্যালি কিছু আছে, ফুলফিল মেলানো যায় না। আমি কিন্তু কোনো সাবজেক্টকে ছোট করছি না, আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি। তো বাস্তুর 3 রকম প্রক্রিয়া আছে যাতে আপনার বাস্তু ডিস্টার্ব হতে পারে। কি কি প্রক্রিয়া? প্রথম প্রক্রিয়া হচ্ছে আপনার যে বাস্তুতে আপনি গৃহ নির্মাণ করছেন তার আকার আকৃতি আর তার রূপসদন। এক হচ্ছে রূপগুণ, এক হচ্ছে কর্মগুণ। রূপগুণ কি? বাস্তুর আকার কেমন আছে, তির্যক আকার আছে, গোলাকার আছে, অর্ধচন্দ্রাকার আছে, কেমন আছে এবং কোথায় আছে। তাহলে স্থান আর রূপ সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আপনার বাস্তু কেমন হবে। সেকেন্ড হচ্ছে আপনার কর্ম। আপনি বাস্তুতে ভুল করে হয়তো জানেন না বা আপনি জেনেছেন, আপনার উপায় নেই, আপনি ঈশান কোণে রান্নাঘর করেছেন। হয়তো আপনার জানা ছিল না, আপনি পরে জেনেছেন, আপনার বাড়ির ড্রেনটাই হয়েছে ঈশান কোণে। আপনার জানা নেই বায়ু কোণেই আপনি আপনার বাড়ির রান্নাঘর করে ফেলেছেন। আপনার জানা নেই আপনার বাড়ির উত্তর দিকে আপনি গৃহের মূল মালিকের বেডরুম করে ফেলেছেন, আপনার জানা নেই, বা আপনি জেনেছেন বাট কোনো উপায় নেই, কর্ম করেছেন বা আপনার কর্মের দ্বারা বাস্তু দোষান্তর হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকের ক্ষেত্রে যে বাস্তু ডিস্টার্ব, সেটা কি? আপনি ভালো থাকুন, আমি চাইছি না আপনি ভালো থাকুন। দেখুন, একটা মানে পার্শ্বিক, আমাদের পরিবারের সঙ্গে কিছু লোক থাকে আর পার্শ্বিক কিছু লোক থাকে, এটা প্রবাদ আছে। আপনার কোনটা খারাপ আছে তার সেটা কিন্তু খুব উৎসাহ থাকবে সেটা জানা বোঝা। তো আপনি যে ভালো থাকুন, আপনার পার্শ্বিক বা আপনার নিজের লোক কতটা চায় এটা আপনার থেকে আর ভালো কেউ জানে না, আমিও নয়, যতক্ষণ না বিচার করে দেখছি। তন্ত্র প্রক্রিয়া বাস্তুর উপরে কি কি চালানো যায়, কিভাবে আমি চাইলে আপনার বাস্তু ডিস্টার্ব করছি, আপনি চাইলে আমার বাস্তু ডিস্টার্ব করছেন, এই যে শত্রুতা করে বাস্তুতে কি কি সমস্যা করা যায়, তার সমাধানের থেকে বেরিয়ে আসার কি রাস্তা, আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা অনুষ্ঠান শুনছেন তাদের জন্য থাকছে একটা গিফট। কি গিফট? না, একটা বিশেষ টোটকা, যে টোটকা ব্যবহার করলে আপনার বাস্তুতে সহজে কেউ কোনো তন্ত্র প্রক্রিয়া করতে পারবে না। প্রথম কথা, বাস্তুর উপরে বিভিন্ন প্রক্রিয়াতে কিলকিকরণ করা যায়। বাস্তুতে ক্ষতি করার প্রথম তন্ত্রোক্ত শাস্ত্রীয় মত, কিন্তু আমি কোনো বেশাস্ত্রীয় মত কথা বলছি না, তন্ত্র শাস্ত্র অনুযায়ী শাস্ত্রকে মেনটেন করে বলছে বিশেষ প্রক্রিয়ায় বাস্তুকে ক্ষতি করার প্রধান যে পর্যায় রয়েছে তা হচ্ছে কিলকিকরণ। নবজ্যোতিষ বা নবতান্ত্রিকরা অনেকেই কিলকিকরণ শব্দটা ঠিকঠাক কিন্তু অর্থই বোঝে না। কিলকিকরণের মাধ্যমে বাস্তুতে যেমন খারাপ কিছু করা যায় তার ভালো দিকও রয়েছে, এর কিছু পর্যায় রয়েছে যা পজিটিভ ফল দেয়, এর কিছু খারাপ দিক রয়েছে যা নেগেটিভ ফল প্রদান করে। কিন্তু ম্যাক্সিমাম যখন অপর কেউ করবে তখন মনে করবেন সেটা কিন্তু আপনার খারাপের জন্যই করছে। বাস্তুতে যদি কিছু চালান ক্রিয়া, মানে বাস্তুতে কিলকিকরণ করা মানে কিছু পুঁতে দেওয়া হয়, তার বিশেষ কিছু ব্যাপার রয়েছে, বিশেষ মূল থাকে, বা মনে করুন কোনো জীবজন্তুর হাড় থাকলো, হ্যাঁ, কোনো মরা প্রাণী হলো, বাস্তুতে পুঁতে দিল, কিলকিকরণ করলো। কিলকিকরণের অনেকগুলো ভাগ রয়েছে, সেটা বিস্তীর্ণ বলতে এটা অনেক সময়ের ব্যাপার, বলছি না, কিন্তু কিলকিকরণ আপনার বাস্তুতে খুব বেশি আরে ক্ষতি করার সম্ভাবনা থাকে। বলে না, আপনার বাস্তুতে কেউ পুঁতে দিয়েছে, বা আপনার বাস্তুতে কেউ কিছু মানে পুঁতে রেখেছে, যার কারণে আপনার সমস্যা হচ্ছে। পুঁতে রাখলে কিরকম কি সমস্যা হয় সেটা জানি। তন্ত্র প্রক্রিয়া করে কোনো জাতক বা জাতিকার গৃহে বা বাস্তুতে যদি কিলকিকরণ করে মানে কিছু পুঁতে দেওয়া হয়, সেটা কোনো জীবজন্তুর হাড় দিয়ে হোক, অনেক সময় কি হয় যে দুই জোড়ার কোনো প্রাণী, মনে করুন দুটো খুব সুন্দর জোড় বেঁধেছে, সেরকম কোনো পায়রার একটা পায়রাকে, আমি উদাহরণ দিয়ে বলছি, পায়রা হয় না, আমি উদাহরণ দিয়ে বলছি, কোনো জোড় বেঁধেছে দুটো সুন্দর পায়রা, তার কোনো একটি পায়রাকে আপনার বিশেষ কোনো তন্ত্র কিলকিকরণ করে আপনার বাস্তুতে পুঁতে দিল, কি হবে? আপনার বাড়িতে থাকা কোনো ব্যক্তির একজেস সঙ্গম থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে সুসম্পর্ক বন্টন থাকবে না। আপনি অনেক মানে কবিরাজ, আপনি অনেক জ্যোতিষী তান্ত্রিক সব দেখিয়েছেন, কারণে খুঁজে পাচ্ছেন না। কি কারণে আপনাদের ভিতরে অশান্তি চলছে? ঠিক এই কারণ, যদি আপনার বাস্তুতে ক্রিয়াকরণ করা থাকে, কোনো প্রাণী, কোনো ভালোবাসার কোনো প্রাণীকে, একটি প্রাণীকে হত্যা করে আপনার গৃহেতে কিলকিকরণ করে, আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না ততক্ষণ যতক্ষণ আপনার বাস্তুর সমাধান করছেন।
সেকেন্ড হচ্ছে বলছে আপনার বাস্তুতে কোনো জীবকে অসুস্থ করে, কোনো জীবকে মেরে ফেলার আগে, তন্ত্রক্রিয়াক্ত করে মেরে ফেলার আগে তাকে অসুস্থ করা হলো এবং আপনার বাস্তুতে কিলকিকরণ করা হলো। ফলস্বরূপ কি? লজিক্যালি বুঝুন, আপনার বাড়ি থেকে অসুস্থতা কাটবে না। যত রকম ডক্টর দেখান, যত রকম ট্রিটমেন্ট করুন, আপনি অসুস্থই থাকবেন। কেন? আপনার বাড়িতে অসুস্থতার কিলকিকরণই করা হচ্ছে। এরকম লজিক্যালি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ব্যাপার রয়েছে। মনে করুন কোনো প্রজাপতিকে বিশেষ ক্রিয়া, প্রজাপতিতে বিশেষ ক্রিয়া করে কিলকিকরণ করে আপনার বাড়িতে পুঁতে দিল। আপনার বাড়িতে আপনার মেয়ের বয়স মানে 25 থেকে শুরু করবেন, 55 বছর পার হয়ে যাবে, আপনার বাড়ি থেকে বিয়ে অসম্ভব। শুনে গায়ে কাটা দিচ্ছেন, একদম বাস্তব কথা। তন্ত্র শাস্ত্র অনুযায়ী কিভাবে কিলকিকরণের মাধ্যমে আপনাদের ক্ষতি করতে পারে বা ক্ষতি করছে সেগুলো একটু জেনে নিন। যদি এই পজিশনগুলো যেগুলো আলোচনা করছি আপনার বাড়িতে হয়ে থাকে, জেনে নিন আপনার বাড়িতে এরকম ধরনের কোনো ক্ষতি করা আছে। আর একটি বিষয় যেটা বলবো সেটা অত্যাধিক রহস্য ব্যাপার, চালান ক্রিয়া। আছে অনেকগুলো উদাহরণ, সবগুলো দেওয়া সম্ভব নয়, হালকা করে টাচ করে যাচ্ছি কারণ এখানে একটা সময় মাপার বিশেষ ব্যাপার আছে। বলছে চালান ক্রিয়ার মাধ্যমে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। আপনি আপনার বাস্তুতে হেঁটে যাচ্ছেন, আপনি আপনার ঘরে হেঁটে যাচ্ছেন, বাথরুমে যাচ্ছেন কি কিচেনে যাচ্ছেন, হঠাৎ করে লক্ষ্য করছেন আপনার পিছনে আরেকজন হেঁটে যাচ্ছে। আপনি পিছন ঘুরে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছেন না, বাট ফিল করছেন আপনার পিছনে কেউ হাঁটছে। আপনি বেডরুমে শুয়ে রয়েছেন, আপনার মনে হচ্ছে যে আপনাকে কেউ ফলো করছে, অথচ আপনার বাড়িতে হয়তো সে বাড়িতে কেউ বাড়িতে নেই। আপনি হয়তো নিচের তলায় ঘরে শুয়ে আছেন, উপর তলায় হঠাৎ করে কোনো একটা জিনিস ফেলার আওয়াজ হলো, আপনি ভাবলেন বেড়াল বা ইঁদুর কিছু একটা ফেলেছে, কিন্তু আপনি গিয়ে দেখলেন হয়তো জিনিস পড়েনি, বা এমন কোনো জায়গা থেকে জিনিসটা পড়েছে যেখানে বেড়াল বা ইঁদুরের পৌঁছানো সম্ভব নয়। হঠাৎ করে আপনি, আপনার বাড়িতে 3টে রুম আছে, আপনারা 2টো রুম ব্যবহার করেন, একটা ঠিকঠাক ব্যবহার করেন না, গেস্ট রুম হিসেবে রেখেছেন। আপনি 2 দিন কি 3 দিন পরে ঘরের দরজাটা খুলছেন, হঠাৎ করে একটা আঁশটা গন্ধ বার হচ্ছে। আপনি নিশ্চয়ই সেখানে কোনো মাছ রাখতে যাননি বা আপনি মাছ রাখেনও না, কিন্তু একটা আঁশটা গন্ধ পাচ্ছেন। বা রাত্রে হঠাৎ আপনি আঁশটা কোনো গন্ধ পাচ্ছেন, আপনার বাস্তুতে চালান ক্রিয়া করে ক্ষতি করা হচ্ছে। আপনার বাস্তুতে চালান ক্রিয়া করে ক্ষতি করা হলে বাড়ির যে মালিক আর মালকিন হবে তাদের উপরে প্রভাব বেশি পড়বে। যদিও চালান ক্রিয়ায় বিশেষ করে মাপক ক্রিয়া করা হয় যে কার উপরে প্রভাবটা বেশি পড়বে। নর্মালি ভাবে যদি চালান ক্রিয়া করা হয়, গৃহস্থ, সেই বাড়ির যে গৃহস্থ স্বামী বা সোর্স অফ ইনকাম যার থাকবে, যে বাড়ির কর্তা হবে, তার উপরে সব থেকে বেশি প্রভাব পড়বে। এটা স্বাভাবিক ব্যাপার। বাড়ির কর্তার উপরে সব বোঝা থাকে, তাহলে বাস্তুর বোঝাটাও তারই উপরে, তা বাস্তুতে কোনো ক্রিয়া করলে তার উপরে বেশি লাগবে। এরপর ব্যাপার থাকে কারোর যদি গুরুবল স্ট্রং থাকে, কারোর কোনো প্রতিকার নেওয়া থাকে, তারপরে কম প্রভাব পড়বে, আর যার সেই প্রতিকারগুলো নেওয়া নেই তাদের উপর প্রভাবটা বেশি পড়বে। তাহলে এখানে একটা খুব বড় ফ্যাক্টর রয়েছে। এগুলো ছাড়া আরো কিছু বিশেষ দিক থাকে। আপনি ঘুমের ঘরে দেখছেন আপনাকে কেউ কিছু খাইয়ে দিচ্ছে, আপনি ঘুমের থেকে সকালে উঠে দেখছেন আপনার হাতে বা আপনার মুখে কোনো নখের আঁচড় রয়েছে। খুব ইম্পর্টেন্ট দিক যে আপনার অজান্তে আপনার শরীরের বিভিন্ন জায়গায় আপনি নখের আঁচড় দেখছেন, বা আপনি এরকম সকালবেলা উঠে ফিল করছেন আপনাকে কেউ যেন কালকে মারধর করেছে রাত্রে, বা আপনাকে কেউ কোনো খুব ভারী প্রেশারে রেখেছিল, ফিল করছেন, কাউকে বলছেন, বিশ্বাস করছেন। বিশেষ চালান ক্রিয়া করা থাকলে আপনি পাগল প্রমাণিত হয়ে যাবেন। আপনার বাড়ির মানুষ, বাইরের মানুষ বাদ দিন, আপনার বাড়ির মানুষ আপনাকে অবিশ্বাস্য করবে, আপনাকে পাগল প্রমাণিত করে দেবে। নার্ভের প্রবলেম হয়ে গেছে, পাগল, ভুলভাল বকছে। আপনি ছাড়া কেউ ফিল করতে পারছে না, আপনি ছাড়া কেউ ফিল করতে পারছে না, আপনি ফিল করছেন। আপনার বাড়ির খাবারের স্বাদ চেঞ্জ হয়ে যাবে, আপনার বাড়ির খাবারের স্বাদ চেঞ্জ হয়ে যাবে। সারাদিন স্বামী স্ত্রী খুব সুখে শান্তিতে গেছে, রাত্রে বিছানায় যখন স্বামী স্ত্রী একসঙ্গে শয়ন করেছে, ব্যাস তাদের ভিতরে অশান্তি শুরু। অনেক বাড়ি আছে, প্রত্যেকটা পর্যায়ে এরকম হয়। যদি বাস্তুতে চালান ক্রিয়া কিছু করা থাকে, তাহলে বাস্তুতে তন্ত্র প্রক্রিয়া করে কি ধরনের ক্ষতি করা যায়। আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন, আপনার যথেষ্ট ডিগ্রি আছে, আপনি ইন্টারভিউ দিয়েছেন যে হ্যাঁ আপনার অমুক মানে চাকরি হয়ে যাবে, সেরকম একটা পর্যায়ে আছে। তারপরে দেখছেন প্রত্যেকটা কাজে যা করতে যাচ্ছেন প্রত্যেকটা কাজে বাধা হচ্ছে। হতে পারে এটা আপনার বাস্তুদোষ। আপনার সঙ্গে কারোর খুব ডিপ রিলেশন আছে, কি ভাবছেন বাস্তু শুধু আপনার শারীরিক দিক, শুধু আপনার বাড়ির আর্থিক দিকে ডিস্টার্ব করবে না,
আপনি কারোর সঙ্গে খুব ভালো রিলেশনে রয়েছেন, দীর্ঘদিনের সম্পর্ক, জান প্রাণের সম্পর্ক, সেই সম্পর্ক ছাড়া আপনি কিছু বোঝেন না। কিন্তু কি হচ্ছে, এই বাড়িতে থাকার পরে বা কোনো সেই রিলেশনের ব্যক্তি এই বাড়িতে আসার পরে হঠাৎ করে তার মাইন্ডের ভিতরে এরকম একটা পর্যায়ে তৈরি হয়ে যাচ্ছে যে তার সঙ্গে আপনার সম্পর্কর একটা ভীষণ বড় ডিস্টেন্স হয়ে যাচ্ছে। কি করবেন, কি হবে, কিচ্ছু বুঝতে পারছেন না। বাস্তুর প্রভাব, বাস্তুর কুপ্রভাব পারে আপনাকে বিছানায় ফেলে দিতে। নানান প্রকার ট্রিটমেন্ট হবে, নানান প্রকার মেডিসিন হবে, ডক্টর দেখবে কোনো রোগ খুঁজে পাবে না, টেস্ট হবে, সমস্ত রিপোর্ট পজিটিভ, বাট আপনি নেগেটিভ। আপনার মানসিক দিক সব সময় অসুস্থতার ভিতরে থাকবে। এই হচ্ছে বাস্তুর দোষ। এইবার একটা বলি, আজকে বলেছিলাম যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছেন তাদের জন্য টোটকা বললো, হয়তো লাস্ট মুহূর্তে টোটকাটা বলতে পারলাম না, বলি। এরকম ধরনের তন্ত্রের পথ চলছে, আপনি বুঝছেন কিন্তু আপনার বাড়ির লোককে কি করে বোঝাবেন, খুব ইম্পর্টেন্ট। আপনি বুঝছেন কিন্তু আপনার বাড়ির লোককে কি করে বোঝাবেন। বিশেষ করে এই টোটকাটা তারা জেনে নিন যাদের কোনো রানিং দোকান রয়েছে, বিজনেস রয়েছে, রেগুলার নিত্য নতুন কাস্টমার আসে যাওয়া করে, ফুডিং দিকে যাদের দোকান রয়েছে, হোটেল বা রেস্তোরাঁ যাদের রয়েছে, তারা আজকের অনুষ্ঠানটা শুনে বা এই টোটকাটা ব্যবহার করলে আপনার হোটেল বা রেস্তোরাঁর যে বাস্তুর পর্যায় সেটা অনেক ভালো থাকবে। চোখ খুব সুন্দর। আমি আমার এক প্রিয় কাকুর সঙ্গে হরিদ্বার গেছিলাম। হরিদ্বারে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে বিষ্ণুঘাট। অ্যাকচুয়ালি খুব সুন্দর, মানে প্রাকৃতিক এই সৌন্দর্য দেখা যায় না, বিষ্ণুঘাট। তো বিষ্ণুঘাটে যেখানে স্নান করতে যাচ্ছিলাম সেখানে একজন অন্ধ ব্যক্তি ছিল। তো অন্ধ ব্যক্তির কাছে একটা বাদ্যযন্ত্র ছিল, সেটা বাজিয়ে গান করে আর ভিক্ষা করে। সেই অন্ধ ব্যক্তির পিছনে একটা ব্যানার দেয়া ছিল, আর ব্যানারে একটা চোখের ছবি ছিল। এক আশ্চর্য জিনিস লেখা ছিল, আমার মন ছুঁয়ে গেল। চোখের ছবি দিয়ে শুধু এতটুকু লেখা আছে, এ দুনিয়া বহুত সুন্দর है। কি লিখেছে বুঝতে পারছেন? এ দুনিয়া বহুত সুন্দর है, মানে সে অন্ধ, আর তার পিছনে একটা চোখের ছবি দিয়ে লেখা আছে এ দুনিয়া বহুত সুন্দর है। তো চোখের মতো সুন্দর জিনিস কিছু নেই। আর সব থেকে খারাপ কোন জিনিস, সব জিনিসের নষ্টটার প্রধান শুরু হয় এই চোখ থেকে। তো আপনার কারোর দৃষ্টিতে সব থেকে বড় ক্ষতি হতে পারে। তাই বারবার করে আপনাদেরকে বলছি, যাদের এই ধরনের প্রবলেম চলছে বা এই ধরনের প্রবলেমের ভিতরে রয়েছেন, তাদের জন্য একটা বিশেষ টোটকা বলছি। টোটকাটা কি করবেন, বাজারে আপনারা পাতিলেবু অ্যাভেলেবেল পেয়ে যান। সাদা কাপড়ে পাতিলেবুটা ভালো করে মুছবেন। লেবুর একটা বিশেষ গুণ আছে, যেহেতু একটা অ্যাসিডের ব্যাপার রয়েছে, তো আপনি লেবুটা ভালো করে কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছলে দেখবেন গাটা বেশ চকচক করছে। একদম মুছে এরকম করে পরিষ্কার করে দেবেন, যাতে লেবুর গায়ে কোনো প্রকার কোনো নোংরা কিছু না থাকে। তারপর আপনি 1/3 পরিমাণে স্বচ্ছ কাচের গ্লাসে জল নেবেন। 1/3 পরিমাণে স্বচ্ছ কাচের গ্লাসে জল নেবেন। জল নিয়ে যদি আপনারা দীক্ষিত হন তাহলে খুব ভালো, যদি দীক্ষিত নাও হন, হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে ডান হাতের অনামিকা আঙুল আপনি জলে বুড়িয়ে আপনি ঈশ্বরের কাছে আপনার যেটা প্রার্থনা করার ওই বিষয়, যে আপনার কেউ দৃষ্টিভঙ্গি না দিতে পারে, এইরকম বিষয়ে কিছু আপনি প্রে করে অনামিকা আঙুল, ডান হাতের অনামিকা আঙুল দিয়ে, তারপর সেই জলের ভিতরে লেবুটি দিয়ে দেবেন। তারপর সেই জলের ভিতরে লেবুটি দিয়ে রাখবেন। অপরপক্ষে যদি আপনার বাড়ির মানুষ এটা মানতে না চায়, তাদের জন্য আপনি নর্মাল একটা জলে নর্মাল একটা লেবু দিয়ে দেবেন। এইরূপ এই লেবুটা যাদের দোকান তারা প্রত্যেকদিন চেঞ্জ করবেন, আর যাদের বাড়ি তারা 3 দিন রেখে দেবেন। 3 দিন রাখার পরে আপনি ওই লেবুটি পরীক্ষা করে দেখবেন, কি ফলাফল পাবেন আপনারা নিজেরা বুঝে যাবেন। আমি কিচ্ছু বলবো না, আপনারা নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন। আমি এখানে প্রমাণ দেওয়ার কিছু নয়, আপনারা নিজেরাই বুঝবেন। সেই জন্য কিন্তু টোটকাটা বলা। অব্যর্থ ফল, আমার টোটকা কিন্তু আপনাকে কোনো বই থেকে দেখে বলছি সেটা নয়, সম্পূর্ণ পরীক্ষামূলক টোটকা। এটা করলে কিছুটা কুপ্রভাব কমে বা প্রভাবটা ওই লেবুর উপরে পড়ে। আর বাড়িতে যদি সেরকম পর্যায়ে থাকে সেক্ষেত্রে ডিস্টার্ব অবশ্যই পাবে। বাড়িতে যদি কোনো প্রাণী, পোষ্য প্রাণী থাকে, বাস্তুর প্রভাব বা বাস্তুতে কোনো তন্ত্র প্রক্রিয়া হলে সবার আগে বোঝা যায়। চন্দননগরে আমার এক ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্টের বাড়িতে একটা পোষ্য আছে, একটা ল্যাব রয়েছে। তো
আমাকে মানে আমি যখন বললাম যে আপনার বাস্তুতে চালান ক্রিয়া হয়, বলছে দাদা আমার এটা যে হয় আমি সেটা ফিল করি। বলছি কেমন? বলছে যখনই আমার বাড়িতে অসুবিধা কিছু হয় তার আগে, যেদিন থেকে শুরু হচ্ছে তার আগের দিনকে রাত্রে 10টা কি 11টা 12টার সময় আমার পোষ্যটা একটা অদ্ভুত স্বরে ডাকে। সেই স্বরে সে অন্য কোনো দিন ডাকে না। আপনার বাড়িতে বিশেষ করে যদি কুকুর থাকে, আরও যদি কালো রঙের কুকুর হয়তো কোনো কথাই নয়, রঙের উপর অবশ্যই একটা বিশেষ প্রভাব রয়েছে, তো সেই তার কিন্তু একটা ধারণ করার ক্ষমতা ভীষণ, যে সে বুঝতে পারবে যে আপনার বাস্তুতে কিছু চালান ক্রিয়াতে প্রবেশ হয়েছে। তাই তন্ত্র প্রক্রিয়া করে আপনার ভাগ্যের টোটাল রুট পরিবর্তন করে দেওয়া যেতে পারে। খারাপ দিকও ভালো দিকও, যদি সেটা ভালোভাবে কেউ ব্যবহার করে ভালো হবে, খারাপ দিকে কেউ ব্যবহার করে খারাপ হবে। তাই চেষ্টা করবেন আপনার বাস্তুর যে দোষ আছে কিনা সেটা জানার, যদি দোষ থাকে সেটাকে আপনি প্রতিকার করে নেবেন বা দোষটা খণ্ডন করিয়ে নেবেন। এবার কথা হচ্ছে আমি প্রতিকার করালাম, কেউ ক্রিয়া করলো আবার হবে, তা নয়। বিপরীত প্রত্যঙ্গক্রিয়াভাবে বাস্তুকে যদি বন্ধন করা হয়, বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়াভাবে যদি বাস্তুকে বন্ধন করা হয়, আপনার বাস্তুতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যদি কেউ কোনো ক্ষতি করে উল্টো তার হবে, উল্টো তার হবে। অনেক সময় দেখবেন ঘর থেকে বেরিয়েছেন, আপনার ঘরের সামনে একটু আতপ চাল, একটা জবা ফুল, একটু সিঁদুর পড়ে আছে। আপনার বাস্তুতে তার প্রভাব কি পড়ছে সেটা পরের কথা, মাইন্ড সেশন। আপনার ভাবনাতে আপনি অনেক দূর পৌঁছে গেছেন, এটা আমার খারাপের জন্য কিছু করা হচ্ছে, ভালোর জন্য কখনো নয়। জানবেন আপনার বাস্তুতে ক্ষতি করার কেউ ক্ষতি করছে, সেটার প্রধান লক্ষণ রক্ত, কোনো প্রাণীর অর্ধচ্ছেদ অংশ, কোনো প্রাণীর হাড় বাস্তুতে ফেলে দিল, কাঠ কয়লা, বিশেষ এক ধরনের ফল যাকে বলা হয় নাটার ফল। আমরা নাটা বলে জানি, হয়তো এর নাম আরও আছে। ছোটবেলায় আমরা যখন ওই ফলটা নিয়ে খেলা করতাম, আমার ঠাকুরদা বলতো এই ফলটা নিয়ে খেলিস না, ফলটা ঝগড়ালু ফল। আমরা বুঝতাম না, মানে বলতো ঝগড়ালু ফল, মানে ফলটা একদম কাঁচের গুলির মতো গোল, স্বচ্ছ গোল ফল। তো ওটা নিয়ে আমরা খেলা করতাম ছোটবেলায়। ঠাকুরদা বলতো যে এই ফলটা ঝগড়ালু ফল, এই ফলটা নিয়ে খেলতে নেই। পরবর্তী সময় যখন গুরুদেবের কাছে শিক্ষা পেলাম, জানলাম এই মহাবিদ্বেষণের ক্রিয়া মহাফল, অর্থাৎ এই ফলে বিশেষ ক্রিয়া করে যদি আপনার বাড়িতে ফেলা হয় তুমুল অশান্তি হবে। তো বিশেষ করে এই দিকগুলো ফলো রাখবেন। বাড়ির গেটে যাদের গ্রাম্য এলাকায় বাড়ি তারা প্রত্যেকে করবেন এই টোটকা, আর যাদের শহরে বাড়ি তারাও চেষ্টা করবেন। বাড়ির মেন গেট প্রত্যেক দিন সকাল হবে আপনি বাঁশিটা ভাঙবেন, বাড়ির মেন গেটে অল্প করে একটা জায়গায় গোল করে গোবর দেবেন। এটা আজকের কথা নয়, আমাদের তন্ত্র ধারক, আমাদের তন্ত্রের একজন স্রষ্টা, স্রষ্টা বলছে এই কারণে তিনি তন্ত্রের এক বিশেষ স্রষ্টা, তিনি হচ্ছে মহান কৃষ্ণনন্দ আগমবাগীশ। এই কৃষ্ণনন্দ আগমবাগীশের তন্ত্রেও কিন্তু বিশেষ উল্লেখ রয়েছে, এবং সেই সময়কাল ধরে যদি বিচার করা যায়, উনি যে গ্রামে থাকতো সেই গ্রামেও কিন্তু প্রত্যেক দিন সকালবেলা বা ভোরের বেলা বাড়ির মুখ্য দুয়ারে গোবর দিয়ে গোল করে দেওয়া হতো। তাতে করে আপনার বাড়ির মেন গেট দিয়ে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করলে সেটা আপনার খাটবে না, সেটা সবসময় কিন্তু শুভজনক। এবং এই গোবর দেওয়ার গল্প থেকেই কিন্তু আমাদের শ্রী শ্রী মায়ের আবির্ভাবের এক বিশেষ অবতীর্ণ রয়েছে। অন্যদিন হয়তো আলোচনা করব, আজকে সময় একদম শেষ। প্রত্যেককে বলছি বাস্তু নিয়ে আপনারা সচেতন হন, শুধু তাবিজ কবজ রত্ন পড়লে হবে না, বাস্তুর দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজন আপনারা যে কোনো বাস্তুবিদকে দিয়ে পরামর্শ নিতে পারেন। প্রত্যেকটা জেলায় কিন্তু রয়েছে আমার চেম্বার, পারলে একবার যোগাযোগ করতে অবশ্যই পারেন। তাছাড়া যারা আসতে পারছেন না তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ অনলাইনের মাধ্যমে। তাছাড়া আপনারা যারা আমার অনুষ্ঠানটা মিস করে এড়িয়ে যাচ্ছেন, একটাবার আমার ফেসবুক পেজে গিয়ে কিন্তু অনুষ্ঠানটা দ্বিতীয়বার দেখে নিতে পারেন, এবং সঙ্গে থাকবে আপনাদের অব্যর্থ কিছু টোটকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে নমস্কার। জয় তারা জয় জয় তারা জয় মা তারা বল সর্ব
সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি মনে বল। জয় তারা জয় মা তারা বল। সর্ববিঘ্ন বিনাশ হবে পাবি